নমস্কার, গুড ইভিনিং সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের এই বিশেষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো লিভার নিয়ে। আপনার যদি যে কোনো সমস্যা থাকুক, আপনার যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনি অবশ্যই কল করতে পারেন, কারণ এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনি জানেন আপনার টিভি স্ক্রলে দেখুন দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে ফোন করে আপনার সমস্যা নিয়ে, আপনার শারীরিক সমস্যা নিয়ে আপনি আলোচনা করতে পারেন ডাক্তারবাবুর সাথে। আজকে আমরা লিভার নিয়ে কথা বলবো, কারণ লিভার নিয়ে প্রচুর মানুষের প্রচুর কমপ্লেন থাকে। সমস্যা হচ্ছে আমরা ভুলভাল খেয়ে ফেলি, শুধু খাওয়ার জন্য না, অনেক সময় যারা ডায়েট মেনটেন করেন, প্রচুর হয়তো রেস্ট্রিকশন মেনে চলেন, তাদেরও লিভারের প্রবলেম আসে। কেন আসে সেটা শুনবো। এবং যারা হয়তো আমরা প্রচণ্ড ফাস্টফুড খেতে ভালোবাসি, শুধু ভালোবাসি না খাইও, রেগুলার বেসিস হয়তো ফাস্টফুড খাই, বা বাইরে আমাদের হয়তো রেগুলার খেতে হচ্ছে, কাজের থ্রুতে হয়তো বাইরে আমাদের বেশি খাওয়া দাওয়া হচ্ছে, ঘরে হয়তো বাড়িতে সেরকম একটা খাওয়ার অপশান আমরা পাই না, যেহেতু বেশি টাইম বাইরে থাকি। তো এই কারণেও কিন্তু অনেক সময় অনেক সমস্যা আসছে, ফ্যাটি লিভারের বিভিন্ন ধরনের সমস্যাগুলো চলে আসছে। তো সেই সমস্ত সমস্যা নিয়ে আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আপনার যদি লিভারের প্রবলেম থাকে তাহলে আপনি কিন্তু সরাসরি এই অনুষ্ঠানে ফোন করে কথা বলতে পারেন ডাক্তারবাবুর সাথে। এছাড়াও যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনি ফোন করতে পারেন। আমরা আজকে লিভারের সমস্যা নিয়ে কথা বলছি, তাহলে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আমাদের সাথে রয়েছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের CMO ডক্টর সুমন খা। গুড ইভিনিং স্যার। নমস্কার। হ্যাঁ, আজকে আমরা লিভার নিয়ে কথা বলছি। তাহলে লিভার নিয়ে এটাই আমি প্রথমে জিজ্ঞেস করব যে যারা শুধুমাত্র ফাস্টফুড খায় তাদের যে লিভারের সমস্যা হয় সেটা নয়, যারা হয়তো খুব রেস্ট্রিকশন মেনে, ডায়েট মেনে খাওয়া দাওয়া করে, তাদেরও লিভারের সমস্যাটা আসে, সেটা কেন, সেটা একটু জানতে চাইবো প্রথমে। এরকম অনেক উদাহরণ আছে আর কি, আমিও দেখেছি এরকম, আমার অনেক পরিচিত বন্ধু বান্ধবী আছে, তারা দেখেছি এরকম বলে যে আমার তো খাওয়া দাওয়া সব ঠিক আছে, আমি সব কিছু মেনটেন করে থাকি, কিন্তু আমার দেখেছি ফ্যাটি লিভার এসছে, সেই কারণে আমি টেস্ট করেছি, ধরা পড়েছে। তো কেন, অনেক কোশ্চেন, এটা থাকলে খুব ভালো একটা কোশ্চেন আর কি। কারণ দেখুন, লিভারটা সবসময় যে খাবার খেলে হয় তা কিন্তু নয়। আজকে ধরুন আপনি একটা টাইম মেনে খাওয়া দাওয়া করছেন, কিন্তু তারপরেও দেখছেন হয়তো কোনো না কোনো জায়গায় আপনার ফ্যাটি লিভার হচ্ছে, লিভারে মাইল্ড হেপাটোমেগালি রিপোর্টে আসছে। তো কেন আসছে? কারণ আমাদের লিভার আমরা যকৃত, লিভারের কাজটা কী হয়? লিভারের কাজ হচ্ছে আমরা যে খাবারটা খাই সেটা তো আমাদের পাকস্থলীতে সে লিভারে যায় না। লিভারের কাজ হচ্ছে লিভার একটা এনজাইমকে দিয়ে সেই খাবারটাকে পাচন করতে সাহায্য করে। এবারে কোনো কারণে ধরুন আপনি খাওয়া দাওয়া করছেন, কিন্তু আপনার ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন, কিন্তু লিভার সেই এনজাইমটা ঠিকঠাক করে জেনারেট করতে পারছে না, ওটা কাজে লাগাতে পারছে না। একটা কী হয়, ধরুন আপনার শরীরের মধ্যে সব ঠিকঠাক আছে, কিন্তু যদি সেটা কাজে ঠিকঠাক করে না লাগে তখন কিন্তু একটা সমস্যা আসে। তো যাদের খাওয়া দাওয়া ঠিক আছে, যারা কিন্তু খাওয়া দাওয়া কিছু ভুলভাল করে না, কিন্তু তাদের মধ্যে একটু গ্যাসের সমস্যা আছে, একটু পেটের সমস্যা আছে, একটু হয়তো স্টোমাকে একটু হালকা হয়তো আলসার আছে, তো এই সমস্যা থাকলেও কিন্তু অনেক সময় লিভার একটা ক্ষতিগ্রস্ত হয়। এরকম আমি দেখেছি অনেক ক্ষেত্রে, যে তারা কিন্তু কোনো অ্যালকোহল হিস্ট্রি নেই, তারা কখনো ড্রিঙ্ক কোনো কিছু করেনি, জাস্ট নর্মাল খাওয়া দাওয়া খেয়েছে, বাড়ির খাওয়া দাওয়া খেয়েছে, বাইরে খাওয়া দাওয়াও খায়নি, কিন্তু কী করতো, হয়তো খাওয়া দাওয়ার মাঝে অনেক গ্যাপ থাকতো। আজকে দুপুর 2টোর সময় লাঞ্চ করছে, কালকে দুপুর 12টা করছে, কোনো বিকেল 4টায় লাঞ্চ করছে, আবার কোনো করছেই না। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা হয় যে টাইমটা ঠিক থাকে না। তো কি হলো, টাইম ঠিক না, গ্যাস ফর্মেশন হচ্ছে। গ্যাস কি করে হচ্ছে? ওই স্টোমাকের মধ্যে আমাদের যে এই সেল থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা সিক্রেশন হয়ে খাবারটাকে ই করতে, কিন্তু আপনি খাওয়া দাওয়া করলেও এই সেল থাকছে, না করলেও থাকছে। না করলে যদি থাকছে, সেটা আস্তে আস্তে আপনার পাকস্থলীর দেওয়ালটাকে পুড়িয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে আর কি, নষ্ট করে দেবে, পুড়িয়ে দেবে, ওটাকে বলে আলসার, ঘা হয়ে যাচ্ছে এটাকে বলি। তো এরকম হলে তখন লিভার ক্ষতিগ্রস্ত হয়। লিভারও সেম, আপনি খাওয়া দাওয়া না করলেও কিন্তু আপনার এনজাইম তো সিক্রেশন হচ্ছে, এনজাইমের কাজ তো করছে, তো আপনি খাওয়া দাওয়া করছেন না, সেটা যখন কোনো কাজে লাগছে না, সেটা অকাজে লাগছে। অকাজে আপনার লিভার দেখবেন 5% ফ্যাট জমে যাচ্ছে। অনেকে তুমি বলে যে তুই তো খাস না, না খেয়ে মোটা হয়েছিস। তো না খেয়ে মোটা কী করে হচ্ছে? না খেয়ে মোটা হয়েছে বললাম যে আপনি না খেয়ে অনেক সময় আপনার শরীরের মধ্যে ফ্যাট জমতে পারে, যদি ভুলভাল টাইমে খাওয়া দাওয়া করেন। আপনি না খাওয়া সারাদিন তো না খেয়ে খাচ্ছেন, কিন্তু কী করছেন, যখন খাচ্ছেন প্রচুর খেয়ে নিচ্ছেন আর কি, আর যখন খাচ্ছেন না তো খাচ্ছেন না। আপনি সারাদিনে একবেলা খাওয়া দাওয়া করছেন, কিন্তু একবেলাতে এমন খেয়ে নিচ্ছেন মনে হচ্ছে যে সারাদিন না খেলেও চলবে। এটা খুব বাজে জিনিস। সারাদিন অল্প অল্প করে খান, দিনে 4 বেলা খান, কিন্তু যে আমি একবেলা খাবো সেটাতে একটা এমন কিছু খেয়ে নেবো, একটা বিরাট ভারী খাবার খেয়ে নেবো যে আমাকে আর 3 বেলা খাওয়া দরকার নেই। এইটা বডির জন্য ক্ষতিকারক। এইটা করলে ফ্যাটি লিভার হবে, এটা করলে আলসারও কিন্তু হবে। একদমই তাই। এবার আমি যেটা বলবো যে এই ধরনের সমস্যাগুলো হলে আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা সঠিক চিকিৎসার দরকার আছে। কারণ সঠিক চিকিৎসাটা যদি আমরা না করাই তাহলে এই যে আপনার লিভারের সমস্যাটা রয়েছে সেটা দীর্ঘদিন থাকতে থাকতে আরও বেশি বাড়বে, এবং এটা আরও বেশি বাড়লে
একটা সময় ফ্যাটি লিভারে দাঁড়িয়ে যেতে পারে। ফ্যাটি লিভার নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একটুখানি আপনাদেরকে বুকিং নাম্বারটা আমি জানিয়ে রাখি, কারণ এই বুকিং আপনাদের যদি এরকম ধরনের সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, সবার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই বুকিং নাম্বার দুটোতে আপনারা যে কোনো একটা নাম্বারে আপনারা কল করবেন, কল করে বুকিং করে তবে আপনার নিয়ারেস্ট যেই চেম্বারটা হবে সেই চেম্বারে এসে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। বুকিং নাম্বার 9903595252, আরেকটা নাম্বার 9903795252। এই দুটো বুকিং নাম্বার রয়েছে। কলকাতার চেম্বার কোথায় কোথায় রয়েছে আমি বলবো, কিন্তু তার আগে দেখে নেবো আমাদের নতুন বন্ধু এসছে আজকে, কে আছেন সেটাই আগে দেখে নেবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সৌরভ মন্ডল বলছি, ক্যানিং থেকে বলছিলাম। আচ্ছা, কি সমস্যা আছে সৌরভ? হ্যাঁ, বলছিলাম যে বিকালবেলা মানে ঘুমতে গেলে মাথার যন্ত্রণা করে বেশি আমার, মানে সপ্তাহে প্রায় 3-4 দিন হয় না। আচ্ছা সৌরভ, এখন বয়স কত আপনার? কত? 28, তাই তো? হ্যাঁ, 28 বছর। আচ্ছা, এটা নিয়ে কোনো চিকিৎসা করেছেন এখন অবধি? না, এটা হচ্ছে 2 মাস থেকে 3 মাস হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি মানে কাজ কি করেন? দুপুরবেলা ঘুমানো মানে কি বাড়িতে থাকেন আপনি? হ্যাঁ, বাড়িতে থাকি। আচ্ছা, তো আপনি দুপুরবেলায় ঘুমালে হয়, রাতে ঘুমালে মাথা ব্যথা করছে না? না, মাথা মনে কোন জায়গায়, কপাল ব্যথা করছে না পুরো মাথাটাই ভারী ভারী লাগছে, ব্যথা করছে? হ্যাঁ, মাথাটা হালকা হালকা ভারী ভারী লাগছে, মাথার যন্ত্রণা করছে। আচ্ছা, এটা কি এই 2-3 মাস ধরে হচ্ছে? হ্যাঁ। আপনার কি মাইগ্রেনের কোনো সমস্যা আছে? না, মাইগ্রেনের কি সমস্যা আছে? চোখে পাওয়ার আছে? ওটা তো ঠিক বলতে পারছি। মানে আপনি চশমা পরেন কি? হ্যাঁ, চশমা পরেন? চশমা না। চশমা পরেন না। আচ্ছা দেখুন, আর আপনার এমনি ঘুম ঠিকঠাক হয়? রাত্রে ঘুম ঠিকঠাক হয়? আচ্ছা, না রাত্রে আপনার ঘুম ঠিকঠাক রাত্রে? রাত্রিবেলায় কি আপনার ঘুমটা ঠিকঠাক হয়? রাত্রিবেলা ঘুম ঠিকঠাক আচ্ছা হয়? ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মাথা ব্যথা করছে বলছেন, তো এটা অনেক কারণে হতে পারে। আপনি এক নাম্বার দেখুন, আপনি দুপুরে অ্যাকচুয়ালি না মানে ঘুমোটা অ্যাভয়েড করুন, কারণ অনেক সময় কি হয় দুপুরে আমাদের ঘুমালে কি হয়, শরীরের মধ্যে আমাদের যে 3টে আছে, বাত, পিত্ত, কফ, অনেক সময় দুপুরে ঘুমলে কফ আমাদের শরীরে বেড়ে যায়, মানে যে কফের ভাগটা যখন বেড়ে যায় তখন আমাদের ওরকম মাথা ব্যথা করে আর কি, ঠিক আছে? তো এটা আমরা 2-3 মাস ধরে হচ্ছে, এমনি কোনো সমস্যা নেই বলছেন। তো আপনি এক কাজ করুন, যে দুপুরে যদি দরকার না হয় এখন ঘুমোবেন না আর কি, দুপুরে না ঘুমিয়ে আপনি রাত্রে ঘুমানোর চেষ্টা করুন, ঠিক আছে? আর আপনি আমাদের একটা টেস্ট হয়, অ্যালার্জি টেস্ট, আইজি বলে, ইমিউনোগ্লোবুলিন টেস্ট আর কি। তো আইজি টেস্টটা আপনি করুন, করে দেখুন আপনার কোনো রিপোর্টটা কোনো বেশি কম আছে কি না। তো কারণ এটা আপনার যেহেতু কোনো বাকি কোনো সমস্যা নেই, এটা হতে পারে আপনার হয়তো আইজি থেকে, এটা হাই অ্যালার্জি থেকে হচ্ছে আর কি। বাদ বাকি আপনি দুপুরে ঘুমানোটা অ্যাভয়েড করুন। আর মানে এখন তো গরমটা পড়েছে, গরমের জন্য হয়তো হচ্ছে, অনেক সময় গরমের জন্য আমাদের মাথা ভারী ভারী লাগে, মাথা ব্যথা করে, ঠিক আছে? তো এরকম অনেক কারণ থাকতে পারে। তো আপনি জাস্ট আসুন, দেশে চিকিৎসা করান, এরকম না যে এটার জন্য আপনাকে লং টার্ম চিকিৎসা করতে হবে। জাস্ট একটা সাময়িক কিছু মেডিকেশন নেবেন, আমি কিছু কথা বলবো সেগুলো শুনবেন, ঠিক হয়ে যাবে আর কি। একদম। আপনাদের আমি চেম্বারগুলো একটু বলে দিই। কলকাতায় আপনারা পেয়ে যাচ্ছেন যাদবপুর সাউথ সিটি মলের কাছে, হাতিবাগান, আমতলার খড়িবেড়িয়া ও বারাসাতে। এবং আপনারা হাওড়ার দিকে যারা রয়েছেন তারা পেয়ে যাচ্ছেন শালকেয়া, উত্তরপাড়া, টিকিয়াপাড়ার বামুনগাছি ও পাচ্ছেন বকুলতলাতে। এছাড়াও চেম্বার রয়েছে আপনাদের জন্য মেদিনীপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন মেদিনীপুর টাউন, মেছেদা, হেরিয়া, বাঁকুড়া পাচ্ছেন, বর্ধমান পাচ্ছেন, দুর্গাপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা। আর নর্থ বেঙ্গলের বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, কোচবিহার। এছাড়াও আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও চেম্বার পেয়ে যাচ্ছেন দিল্লি, আগরতলা, গৌহাটি। এবং যারা একান্ত আপনারা চেম্বারে এসে ভিজিট করতে পাচ্ছেন না, যারা অনেক দূরে থাকেন, চেম্বারে আসা পসিবল হচ্ছে না, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেন্সি। সেটার জন্য আপনার টিভি স্ক্রিনেই দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনাকে বাড়ি থেকে বসে আপনি চিকিৎসার পরিষেবাটা নিতে পারেন। নাম্বারটা একটু নোট ডাউন করে নিন, 9831368397। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। শুধুমাত্র অনলাইন কনসালটেন্সির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি ইউজ করতে পারেন। আমরা ছিলাম আলোচনাতে, তো আলোচনাতে ফিরবো। আমরা ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করছিলাম। এতক্ষণ কথা বললাম যে যাদের ফ্যাটি লিভার নেই তাদেরও কিন্তু একটা সমস্যা, সেই সমস্যাটা নিয়ে কথা বললাম যে ফ্যাটি লিভার কি শুধুমাত্র ফাস্টফুড খেলেই হয়। এবার এটা জানবো যে ফাস্টফুড খেলেই কি ফ্যাটি লিভার হয়, না অন্যান্য কোনো কারণও থাকতে পারে ফ্যাটি লিভার হওয়ার?
না, ফাস্ট ফুডটা একটা মানে ওয়ান কারণ বলতে গেলে, বা বাকি কারণের মধ্যে মানে ওয়ান অফ দোজ রিজনের মধ্যে একটা কারণ হচ্ছে ফাস্ট ফুড খায়। কিন্তু এমনটা নয় যে ফাস্ট ফুড খেলেই শুধু হয়, এরকম অনেকে আপনি দেখতে পাবেন যে আপনার ফাস্ট ফুড খাচ্ছে কিন্তু দেখবেন তার কোনো লিভারের সেরকম প্রবলেম নেই, বাকি মানে টেস্টও করেছে দেখবেন লিভারের রিপোর্ট ঠিক আছে। তো কোনো একটা কজের জন্য বাকিটা হয় না, একটা রোগ হচ্ছে মানে তার সাথে অনেক পারিপার্শ্বিক কারণ যুক্ত থাকে। আপনার আরও কোনো রোগ আগে হয়েছে কিনা, আপনার কখনো জন্ডিস হয়েছে কিনা, অনেক কিছু ম্যাটার করে। আগে দেবেন হয়তো একটা পেশেন্টের একবার জন্ডিস হয়েছে, তো জন্ডিস মানে কি, জন্ডিস মানে কি আপনার বিলিরুবিনটা হঠাৎ করে দেবেন 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত চলে যাচ্ছে, আপনার চোখ মুখ সব হলুদ হয়ে যাচ্ছে, ইউরিন তো হলুদ হচ্ছেই, বমি করছেন। তো জন্ডিসটা কেমন, জন্ডিস একটাই লিভারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এবারে আপনার একবার ধরুন জন্ডিস হয়ে গেছে, ওয়ান্স আপন টাইম আপনার একবার জন্ডিস হয়ে গেছে, তারপরে আপনাকে বলা হয়েছিল 6 মাস খুব ভালোভাবে থাকতে, আপনি 6 মাস নিজেকে মেনটেন করেন, 6 মাস পরে আপনি আরও আর সেই আগের মতো সিলিন্ডারি লাইফস্টাইলে ফিরে এসেছেন, মানে আপনার যা খুশি খাচ্ছেন, যা খুশি করছেন, খাওয়া দাওয়ার কোনো টাইমের ঠিক নেই, তখন কিন্তু আপনার ফ্যাটি লিভার হতে পারে। কারণ আপনার যখন জন্ডিস হচ্ছে তখন কিন্তু আপনার লিভারটা ইনফেক্টেড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভার হয়তো ইনফ্ল্যাম হচ্ছে, রিপোর্টে দেখবেন সে ধরা পড়ে, আপনি ইউএসজি করলেন দেখবেন ধরা পড়ছে লিভারের মধ্যে কোনো স্লাজ জমছে আপনার, কিন্তু সেটা তখন সাময়িক মেডিকেশনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু একবার লিভার অ্যাট্রাক্টেড হয়েছে, সেই এফেক্টটা কিন্তু আপনি আবার যদি ভবিষ্যতে মানে নিজেকে ঠিকঠাক করে না রাখতে পারেন তখন কিন্তু হতে পারে। তো ফাস্টফুড খেলে হয় না, আপনার ধরুন ফাস্টফুড খাচ্ছেনই না কিন্তু তাও তো হচ্ছে। তো এটা ব্যাপার যে ফাস্টফুডটা অনেকটা রিসেন্ট, কিন্তু ফাস্টফুড অনেক যে খাবারটা তাড়াতাড়ি বানানো হয় সেই খাবারটা কিন্তু শরীরের জন্য ভালো নয়, সেই খাবারটা শরীরের জন্য কোনো কিছু, কারণ তার নিউট্রিশন থাকে না, সেটা জাস্ট পেট ভর্তি করার জন্য খাওয়া হয়। তো ফাস্টফুডটা অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, এবারে মাঝে মধ্যে খাবেন সেটা আলাদা ব্যাপার, আপনি সপ্তাহে একদিন খেলেন সেটা খেতেই পারেন, কারণ সব দিন তো খাবেন না, কিন্তু আপনি সেই সপ্তাহে একদিনটা, সপ্তাহে একদিন বাড়ি খাবারকে বাকি 6 দিন খাচ্ছেন ফাস্টফুড, সেটা আপনি ঠিক নয়। এটা তো লিভার ক্ষতিগ্রস্ত হবে, সাথে আপনার স্টোমাকও ক্ষতিগ্রস্ত হবে আর কি। একদম। কোনো বন্ধু আছেন, দেখে নেব কে আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, কি নাম আপনার? সৌমেন দাস। আচ্ছা, সোমেন বাবু বলুন কি সমস্যা? হ্যাঁ নমস্কার, আমার সমস্যা হচ্ছে আমি ঘুম থেকে উঠলে আমি হাঁটতে পারি না, আমার পায়ের গোড়ালি থেকে ব্যথা শুরু হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? এটা বিগত 6 মাস ধরে চলছে। আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন এখন অবধি? না না, এখনো করাইনি। আচ্ছা আচ্ছা, আপনার একটু বয়সটা বলুন। বয়স হচ্ছে 36। 36 বছর বয়স। আচ্ছা, আপনার এই যে সমস্যাটা হচ্ছে এটা কি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরেই হয়? হ্যাঁ, সকালবেলা। সকালবেলা হয়, মানে পায়ে 10 মিনিট থাকে দিয়ে আবার ঠিক হয়ে যায় না? হাঁটতে? ঠিক আছে। আচ্ছা, পায়ের কোন জায়গাটায় ব্যথা করে, গোড়ালি অংশটা না পুরো পাটাই? না, পুরো পায়ের পাতাটা। পুরো পায়ে পাতাটা ব্যথা করছে। আচ্ছা, এটা কি অসাড় অসাড় ভাবে, মানে এরকম মনে হয় যে পাটা অসাড় হয়ে যাচ্ছে, এরকম ফিল হয়? না, এরকম মনে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কি আগে কোনো সমস্যা হয়েছিল, মানে পা ফুলে থাকে এরকম কিছু হয়েছিল আগে? না না, এরকম হয়নি। এরকম কিছু হয়নি, ঠিক আছে। আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনি না একটু কাজ করে একটা ইউরিক অ্যাসিড টেস্ট করুন, একটা ইউরিক অ্যাসিড দেবেন, নর্মাল টেস্ট হয়, সেই টেস্টটা করুন। আর সেটাতেই করলে আপনি বুঝে যাবেন যে আপনার এটা যেটা বলছেন আপনি, আপনার হতে পারে ইউরিক অ্যাসিড বাড়া কমা হয়েছে। যদি সেটাও না হয়, হয়নি অবশ্য। হ্যাঁ, একটা চেক করে দেখুন ইউরিক অ্যাসিড, ঠিক আছে, করলে আপনি বুঝতে পারবেন। তো ইউরিক অ্যাসিড বাড়লে সেটা চিকিৎসা আছে, যদি না বাড়ে তারপরেও পায়ের অনেক সমস্যা, অনেক সময় কি মাসেল ক্র্যাম্প হতে পারে। ধরুন সকালে ঘুম থেকে উঠলে কি করবেন, আস্তে আস্তে বিছানাতে করবেন না, হড়বড়িয়ে উঠে হড়বড়িয়ে বিছানা থেকে নেমে গিয়ে দৌড়াবেন বা করবেন না, আস্তে আস্তে বিছানা থেকে উঠবেন, মাটিতে পা ফেলবেন, এটা করবেন একটু। অনেকে কি করে যে ঘুম থেকে উঠেই কিন্তু দেখবেন হঠাৎ করে মানে খুব স্পিডে হেঁটে চলে যাচ্ছে, এটা করে কি আমার এটা তাড়াতাড়ি হয় না, না, একটু আস্তে আস্তে উঠবেন, একটু বডিকে স্ট্রেচ করুন, উঠে একটু ধরুন হয় না, একটু মানে হাত পা একটু ছড়িয়ে বডিটা স্ট্রেচ করে আস্তে আস্তে যান, মানে তাড়াহুড়ো করে উঠবেন না। আপনি ঘুম থেকে দরকার 10 মিনিট আগে উঠুন, সেই 10 মিনিট টাইমটা নিয়ে আস্তে আস্তে নামুন, এটা একটা ভালো অভ্যেস। কারণ আপনার বডিটা একটা রিস্টার্ট হচ্ছে, সারা রাত আপনি ঘুমিয়েছেন, ব্রেন রেস্ট নিয়েছে, আপনি আস্তে আস্তে উঠছেন। এবার আপনি হঠাৎ করে দিয়ে করেন না, তখন দেখবেন আপনার মনে হতে পারে যে আমার পায়ে ঠিকঠাক করে হয়তো ব্লাড সার্কুলেশন হচ্ছে না, পাটা ভারী ভারী লাগছে, পা হালকা ব্যথা করছে, দিয়ে আবার আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে বিছানা থেকে উঠুন, তাড়াহুড়ো কিছু নেই, দরকার 10 মিনিট আগে উঠুন, কিন্তু আস্তে আস্তে বিছানা থেকে উঠুন। আর উঠে একটু সকালে একটু ব্যায়াম ট্যায়াম করুন, ঠিক আছে, দেখবেন। হ্যাঁ, ব্যাস এগুলো করুন। জলটা একটু সকালবেলা উঠে বেশি খান, মানে সারাদিন জল একটু বেশি করে খান, ঠিক আছে। আর পা ফোলার যদি সমস্যা থাকে, যাতে রাত্রে ঘুমানোর সময় পাটা একটু উঁচুতে রাখবেন আর কি, এগুলো করুন। আর একটা টেস্ট করুন ইউরিক অ্যাসিড, যদি কিছু সমস্যা থাকে আপনি আসুন, চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন, চিন্তা নেই। আপনি একটা টেস্ট করিয়ে ডাক্তারবাবুদের সাথে একটু যোগাযোগ করুন, আর পারলে একটু চেম্বারে আসুন, ঠিক আছে। বুকিং নাম্বারটা দেওয়া আছে দেখুন আপনার টিভি স্ক্রিনে, সেই বুকিং নাম্বারটা কল করে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেই চেম্বারে এসে আপনি যোগাযোগ করুন। কারণ দেখুন, সব চিকিৎসা কিন্তু বাড়িতে বসে হয় না। আপনার যে পাটা কি পজিশনে আছে, কতখানি ফুলছে, এটা কিন্তু ডাক্তারবাবুদেরও দেখা দরকার, তবে কিন্তু তারা সঠিক ট্রিটমেন্টটা আপনাকে বলতে পারবে, সঠিক ওয়েতে ট্রিটমেন্টটা আপনার হবে।
তো সেই কারণেই বলা যে আপনারা সব প্রবলেম কিন্তু বাড়িতে বসে, অনেকে মনে করছেন যে না আমি অনেকটা দূর বা আমি যাব না, বা আমি এই যে অনলাইন কনসালটেন্সি এইটার পরিষেবাটা আমি নেব, কিন্তু আপনার হয়তো সমস্যাটাই এমন রয়েছে সেটা হয়তো অনলাইনে আপনি সেই পরিষেবাটা নিয়েও হয়তো খুব একটা লাভ হলো না, সেটার জন্য হয়তো আপনাকে চেম্বারে আসাটা খুবই প্রয়োজন। সেই জন্য বলছি যদি পসিবল হয়, যতটা পসিবল হবে আপনারা চেম্বারটা ভিজিট করবেন। একান্ত না হলেও তখন আপনি অনলাইন কনসালটেন্সি নিলেন, সেটা হচ্ছে আলাদা বিষয়। আর আমরা যেটা কথা বলছিলাম ফ্যাটি লিভার নিয়ে, তো ফ্যাটি লিভার নিয়ে অনেক রকম কথা হলো, কিন্তু আমি এবার একটুখানি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবো যে জল খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র যাদের ফ্যাটি লিভার রয়েছে না, মানে আমাদের লিভারটাকে সুস্থ রাখা, হেলদি রাখা, ভালো রাখার জন্য জল খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। দেখুন আমরা ছোটবেলা সবাই পড়াশোনা করেছি, তো জলের নাম H2O, আর জীবন তো আলাদা ব্যাপার, সেটা আলাদা, কিন্তু একটা হয় না যে আমরা জলের সঙ্গে H2O, তো কেন বলছি H2O, মানে হাইড্রোজেন অক্সিজেন একসাথে মিশে আছে জলের মধ্যে। তো এবারে আমরা অক্সিজেন নিচ্ছি, যেমন আমরা নিঃশ্বাস পথে ব্রিদিংয়ের মাধ্যমে নিচ্ছি, আবার কার্বন থেকে করছি, সেখানেও অক্সিজেন আছে, কিন্তু জলের মধ্যে অক্সিজেন আছে। এবারে জলে অক্সিজেন আছে বলে আজকে জলের মধ্যে বিভিন্ন জলজীব থাকে, তো এগুলো একটা অন্যদিকে, মানে ব্যাপারটা এটাই যে জলের মধ্যে আপনার অক্সিজেন হাইড্রোজেন থাকে। তো জলটাই যে আপনি খান, জলটা হচ্ছে বডির মধ্যে ফ্লুইডটা ঠিকঠাক রাখে। আজকে আমাদের বডির মধ্যে একটা ওয়াটার সলিউবল একটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটা আমার বিগড়ে যাবে। আজকে সবাই জল খায়, মানে আমরা কেন, যে এরকম কোনো প্রাণী নেই যে জল খায় না, মানে সে সবাই জল খায়। জলটা তার বডির মধ্যে ফ্লুইডটা ঠিকঠাক রাখে, না বডি তো শুকিয়ে যাবে, আর বডি শুকিয়ে গেলে আপনার কাজ করবে। যেমন আমাদের শরীরের মধ্যে রক্তটা দরকার, কিন্তু এমন তো না রক্তটাই শুধু কাজ করবে, জল থাকলে কি আপনার বডির মধ্যে অক্সিজেনটা থাকলো। একটা এমন কোনো জায়গায় গেলাম যেখানে একটা অক্সিজেন কম আছে, সেখানে বলা হয় যে জল বেশি করে খাবেন। একদম হাই অল্টিটিউড যারা ঘুরতে যায় বা কোনো কাজে যায়, তখন বলা হয় যে জলটা ঘন ঘন খাবেন। কারণ কেন জল ঘন ঘন পান করবেন, কেন বলা হয়, কারণ সেই হাই অল্টিটিউডে অক্সিজেন খুব পাতলা থাকে, সেখানে জলটা খেলে কি জলের মধ্যে দিয়ে আপনার শরীরে অক্সিজেনটা থাকে। তো এই কারণে বলা হয় যে জলটা কিন্তু খাওয়া দরকার। এমনকি আমরা বলি যে এই আমাদের যে রিজন আছে সমতল রিজনে 3-4 লিটার জল তো খাওয়া একান্তই দরকার। আর একটু পাহাড়ি রিজনে তো বলা হয় যে 4-5 লিটার জল খাবেন, মানে আরও 1 লিটার বেশি করে জল খাবেন, কারণ সেখানে অক্সিজেন কম থাকে। তো জল থাকলে কি হবে, বডির মধ্যে অক্সিজেনটা থাকবে আপনার, আপনি কাজ করতে পারবেন, আপনি সব কিছু করবেন। না হলে কী হবে, আপনার মাথা ধরে যাবে, মাথা ঘোরাবে, শরীর খারাপ লাগবে, এই সমস্যাগুলো কিন্তু হবে। তো জল তো অবশ্যই দরকার আগে, তারপরে অন্য কিছু। হ্যাঁ, আবার এটা অনেকে করে কি, যে জল খেতে বললাম সে তো 7-8 লিটার জল খেয়ে নিচ্ছে, হ্যাঁ 7-8 লিটার, তখন কি আবার লিভার বড় হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা, সেটা কি হতে পারে? না, জল খেলে লিভার বড় হবে না, জল খেলে কিডনি চাপ পড়বে। না মানে এটা অনেকের মুখে শোনা যায় যে বেশি জল খেলে নাকি লিভার বেড়ে যায়। না না, এটা এগুলো কথা, এগুলো হয় না। জল খেলে লিভার বাড়ে না, জল অ্যাকচুয়ালি আমাদের কিডনি ফিল্টার করে, তো কিডনি চাপটা পড়ে। আজকে যদি আমাদের কিডনি না থাকতো, আমাদেরকে পার ডে 20 লিটার করে জল খেতে হতো, সেখানে আমরা পার ডে খাচ্ছি 3-4 লিটার, ম্যাক্সিমাম 5 লিটার। তাহলে কিডনি কি করে, জলটাকে ফিল্টার করে দূষিত জলকে ইউরিন দিয়ে বের করে দিচ্ছে, দরকারটাকে রেখে দিচ্ছে শরীরের মধ্যে, ওটাকে আবার ঘোরাচ্ছে। আমার ফিল্টার আমাদের কি করে, জলটা দূষিত জলটাকে রেখে দিচ্ছে, ভালো অংশটা আপনার খাওয়ার জন্য দিচ্ছে, সেরকম আপনার কিডনিও ফিল্টারের কাজটা করে। তো কিডনি আজকে আছে বলে আমরা 3-4 লিটার জলটা খেয়ে রাখছি, নাহলে আমাদের ওটা 30 লিটার খেতে হতো। তো সেটা জল বেশি খেলে কি হয়, কিডনির চাপ পড়ে, কিডনি ঠিক করে কাজ করতে পারে না, অনেক সময় ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে যেতে পারে। তো সেটা আলাদা একেবারে, তো বেশি খাওয়ার দরকার নেই, 3-4 লিটার খান তাতেই হবে। কিন্তু অনেকে এটাও খায় না, অনেকে হবে যে না 3-4 লিটার কী আছে, আমি তো খেয়ে নিচ্ছি, কিন্তু না, জলটা এক সময় না খেয়ে সারাদিন ধরে হালকা হালকা করে সিপ ওয়াটার খেয়ে থাকুন, ভালো থাকবে নাকি। জলটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে খেতে হবে। এই প্রচণ্ড যে গরম পড়েছে, এই প্রচণ্ড গরমে শুধুমাত্র জল খাওয়াটা তো আমাদের মানে শেষ কথা হতে পারে না। আমি বলতে চাইছি যে এই প্রচণ্ড গরমে মানুষের লাইফস্টাইলের, এখন প্রচণ্ড ব্যস্ত মানুষের লাইফস্টাইল, তো সেই ব্যস্ত লাইফস্টাইলে মানে খাওয়াটা, মানে মানুষের ফুড হ্যাবিটটা কেমন হওয়া উচিত, যদি আপনি একটুখানি বলেন। দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই গরমকালে আপনাকে হালকা খাবার খেতে হবে। মানে আপনি যখন ধরুন কাজে যাচ্ছেন, একটা কী হয়, আপনি বাড়িতে থাকবেন সারাদিন, আপনি ভারী খাবার খেলেন, রেস্ট নিচ্ছেন, ঠিক আছে, মানে ভারী মানে আপনি একটু বেশি করে খাচ্ছেন হয়তো, কিন্তু আপনি সকালবেলা কাজে বেরোবেন, নেই রোদে বা যাই হোক এক জায়গায় কাজ করবেন, সেখানে আপনি বসে থাকবেন না বা ঘুমোবেন না, তো সেই ক্ষেত্রে আপনার শরীরটাও কাজ করছে, তো আপনি হালকা খাবারটা খাবেন, তাহলে কী হলো, ডাইজেস্ট করতে সুবিধা হলো। এখন যা গরম পড়েছে, মানে এমনটা নয় যে হালকা খাবার খেলে কিন্তু পেট ভর্তি হয় না, হালকা খাবার খেলেও পেট, হালকা খাবার মানে কি, ধরুন আপনি একটু ফল খেলেন, বা আপনি একটু হালকা শাক সবজি দিয়ে একটু মানে মাছটা দিয়ে একটু ভাত খেলেন, রাতে একটু হালকা রুটি খেলেন, মাঝে একটু হয়তো ডাবের জল খেলেন, আবার একটু হয়তো আখের রস খেতে পারলে খেলেন, এগুলো আর কি, একটু বেলে শরবত পেলে খেলেন, মানে এই জিনিসগুলো, মানে এমন কিছু না খুব দামি জিনিস খেতে হবে, আপনি জলও হয়তো খেলেন একটু, কিন্তু খাবারটা হালকা, মানে আপনি দুপুরবেলায় হয়তো খুব তেল ঝাল মশলা করে খুব একটু মানে ধরুন মানে কি বলবো, তেলের কোনো কিছু বানিয়ে টানিয়ে পকোড়া টকোড়া খেলেন, এগুলো আপনার শরীরে কিন্তু এগুলো হেভি খাবার হয়ে যাচ্ছে, এগুলো ডাইজেস্ট করতে শরীরকে টাইম দিতে হয়। তো আপনি কাজ করছেন, রোদে বেরোচ্ছেন, সাথে হাই রিচ খাওয়া দাওয়া করছেন, তখন শরীরটা অসুস্থ হয়, কিন্তু আপনি সেই মুহূর্তে হালকা খেয়ে একটু হয়তো ডাবের জল খেলেন,
একটু আখের রস খেলেন, তখন শরীরটাও ঠান্ডা থাকছে, আপনার পেটও গরম হচ্ছে না, পেটও ঠান্ডা থাকছে, আপনি ভালোভাবে থাকছেন। তো এই গরমটাতে মানে খুব হাই খাবার খাবেন না। হ্যাঁ, এবারে একটা দিন হয়তো বাড়িতে আসেন, ছুটি আছে, তখন একটু আলাদা খেলেন, আলাদা ব্যাপার। কিন্তু বাইরে যখন কাজে বেরোচ্ছেন তখন ভারী খাবারটা অ্যাভয়েড করুন। ভারী খাবার না খেয়ে হালকা খাবার খান, আবার রাত্রে বাড়িতে এসে একটু মিডিয়াম খাবার খেয়ে আপনি নিয়ে যান। একদম। কোনো বন্ধু চলে এসছে, দেখিনি কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? ডাক্তারের সাথে কথা বলা যাবে? একদম, বলুন কোথা থেকে বলছেন? বলছি আমি বনগা থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ, কি সমস্যা আছে শুনি। বলছি কিছুদিন হয়েছে আমার মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, আচ্ছা খুব ঘাম হয়। আচ্ছা আমার ঘাড়ের পিছনটাও খুব ব্যথা হয়, যেটা সহ্য করতে পারি। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছি, কিন্তু খেলে ওই টাইমটা কমই, কিন্তু আবার হয়। তো আয়ুর্বেদিক এটা কি সহজ সম্ভব? আচ্ছা, আপনার বয়সটা এখন কত? 55। আচ্ছা, আপনার কি প্রেসার, সুগার, কোনো রোগ আছে, কোলেস্টেরল? না 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 কিচ্ছু নেই? প্রেসার, সুগার, কোলেস্টেরল, থাইরয়েড কিচ্ছু নেই বলছেন, তাই তো? না। আচ্ছা, আপনার যে বলছেন এই ঘাম দিচ্ছে বা এই প্রচন্ড মানে মাথা ব্যথা করছে, মাঝে মধ্যে ঘাড়ে ব্যথা করছে, এটা আপনার কত? হঠাৎ হঠাৎ করছে। আচ্ছা, আপনার কতদিন ধরে হচ্ছে এই জিনিসটা? এই মাস খানিক হচ্ছে। মানে কি এই অতিরিক্ত গরমটা পড়ার পর থেকে হচ্ছে, এরকম কি হয়েছে? হ্যাঁ, অতিরিক্ত গরমটা পড়ার পর থেকে হচ্ছে, আর বেশি সময় কাজ করলে, মানে ল্যাপটপে কাজ করলে ওটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর আপনি রাতে ঠিকঠাক করে ঘুমায়? ঘুম হয় না, 3টার পরে ঘুমায়। ঠিকঠাক? 8টা পর্যন্ত ঘুম, রাত 3টা থেকে সকাল 8টা। রাত্রে সকাল 8টা, মানে 7 ঘন্টা তো আপনার প্রায় হয়েই যাচ্ছে। আচ্ছা, তো দেখুন আপনার এইটা যে বলছেন না গরমের জন্য হয়েছে, এটা একটা ওয়ান টাইপ অফ কজ হচ্ছে, গরমটার জন্য হয়েছে। আরেকটা হতে পারে আপনি একবার না রিসেন্ট একটু চেক করুন, মানে আপনার ওই বললাম না থাইরয়েড, প্রেসার, সুগার, এগুলো চেক করে একটু দেখুন কেমন কি আছে। হতে পারে হয়তো কোনো কারণে আপনার থাইরয়েড বা কোনো লিপিড প্রোফাইল কোনো সমস্যা এসছে, কারণ আপনি যে সমস্যাগুলো বললেন এটা অনেক সময় থাইরয়েডের প্রি স্টেজ হয়, মানে থাইরয়েড আসার আগের কন্ডিশন এটা হয় আর কি। তো আপনি আবার এগুলো চেক করে দেখুন যে আপনার থাইরয়েড কোনো এসছে কি না। সাথে একটু গরমে আপনি ধরুন মানে যখন আপনার মাথা ব্যথা করছে বা হচ্ছে, সেই সময়টা একটু আপনি নিজেকে একটু সাবধানে রাখুন। মানে ধরুন একটু হয়তো জল খেলেন ঠান্ডা, ঠিক আছে, শরীরটা ঠান্ডা রাখুন আর কি। মানে আপনি ধরুন কাজ করতে বাইরে বেরোচ্ছেন, তো অনেক সময় কী হচ্ছে আমাদের যেমন বলা হয় যে শরীরটা হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে অতিরিক্ত, মানে ঘাম দিলেও কত ঘাম দেবে, একটা সময় একটা হয় কি শরীরটা গরম হয়ে যাচ্ছে, তো তখন আপনার এই সমস্যাগুলো হতে পারে। তো থাইরয়েডটা একবার চেক করে দেখুন, খাওয়া দাওয়ার মধ্যে কন্ট্রোল রাখুন, মানে এখন খুব হাই রিচ খাবার খাবেন না। সাথে ওই যে বললাম যে সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল এগুলো টেস্ট করে রিপোর্টটা নিয়ে আপনি আসুন বনগা থেকে, আমাদের তো চেম্বার বারাসাতে আছে, আপনি এলে এটা চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। একদম, সঙ্গে থাকুন। আমাদের যে অনেকের দেখা যাচ্ছে যে শুধুমাত্র পেটের প্রবলেম যে শুধুমাত্র সেখানেই অবধি সীমাবদ্ধ সেটা নয়, পেটের প্রবলেমের সাথে সাথে দেখা যাচ্ছে যে তার একটা হেয়ারের সমস্যা হচ্ছে। তো এই পেটের প্রবলেমের সাথে কি হেয়ারের কোনো কানেক্টেড আছে, যে তার চুল উঠে যাচ্ছে, চুলটা হয়তো প্রচণ্ড রাফ হয়ে যাচ্ছে, এইরকম ধরনের সমস্যাগুলো খুব শোনা যায়? হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, দেখবেন অনেকে এরকম ব্যাপার আছে, দেখবেন 25-26 হচ্ছে বয়স কিন্তু চুল পেকে গেছে, ঠিক আছে, কিন্তু সব চুল পেকেনি, চুল পেকে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে। তো এটা আমরা তখন জিজ্ঞেস করি কি আমরা তাকে যে আপনার কি রেগুলার পটি হচ্ছে ঠিকঠাক, মানে পেটের কোনো সমস্যা নেই তো? সে হয়তো বললো না একটু পেটের সমস্যা আছে। তো তখন আমরা বলি আপনি একটা এলএফটি টেস্ট করুন, লিভার ফাংশন টেস্ট, দেখবেন লিভার করলো, দেখবেন এলএফটি রিপোর্টে হয়তো এসজিওটি, এসজিপিটি, এলপি একটু বেশি এলো। তখন বোঝা গেল কি যে হ্যাঁ, লিভার থেকেও কিন্তু আপনার স্কিন আর হেয়ারটা ম্যাটার করে। মানে আপনার দেখবেন স্কিনও যদি একটু কালচে কালচে হয়ে যাচ্ছে বা স্কিনের মধ্যে একটা বয়স্ক ভাব চলে এসছে, তখন কিন্তু ধরে নিতে হবে যে লিভার হয়তো হালকা এফেক্টেড, মানে এমন নয় ফ্যাটি লিভার হয়েছে, কিন্তু এলএফটি তো ফ্যাটি লিভার নয়। এলএফটি করলে মানে কি আপনার লিভারের মধ্যে যে এনজাইমগুলো আছে সেগুলো কতটা কি আছে ধরা পড়ে। তো আপনি এসজিওটি, এসডিবিটি, এজিপি যে ব্যাপারগুলো টেস্টগুলো আছে আর কি, তো সেগুলো সব এলএফটি ধরা পড়ে। তো আপনার এটা ম্যাটার করে যে আপনার হেয়ার ফল হচ্ছে। হ্যাঁ, একটা তো ম্যাটার করে হেয়ার ফল, মানে জলে খারাপ, তো আপনার জলে যদি ক্ষার বেশি থাকে বা জলের মধ্যে আয়রন বেশি, তখন হেয়ার ফল হতে পারে। কিন্তু জল ছাড়াও কিন্তু এটাও ম্যাটার করে যে লিভার হয়তো কোনো কারণে প্রবলেম আছে। তো লিভারে যদি কোনো প্রবলেম থাকে তখন দেখবেন কম বয়সে চুল পেকে যাচ্ছে, দেখবেন বয়স 25-26 চুল পেয়ে গেছে, অনেক চুল পেয়ে গেছে, আবার দেখবেন 30-এর পরেও চুল পেকে যাচ্ছে। তো এইগুলো তখন বলা হয় যে আপনি লিভারটা টেস্ট করুন, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখুন, আর সাথে তো আমরা বলি জলটাও, কারণ জলটা তো অবশ্যই চুলের জন্য ম্যাটার করে। আপনি যে জলটাতে চুলটাকে ধরছেন, সেই জলটা যদি আপনার অতিরিক্ত ক্ষার থাকে, অতিরিক্ত আয়রন থাকে, যে কালো আয়রন থাকে আমাদের জলে দেখেছি, তো সেটা কিন্তু চুল উঠতে সাহায্য করে। সাথে চুলের যে মানে বয়স হয়ে যাওয়া, মানে চুলটা পেকে যাওয়া, সেটাও কিন্তু লিভারের কারণে হয়, জলের কারণে হয়। তো এবারে দুটোকেই বলা হয় যে একটু মেনটেন করতে, তাহলে হয়তো লিভার যদি ভালো থাকে তাহলে জলটা দেখতে হবে, আর জল ভালো থাকে লিভার দেখতে হবে। তো লিভারকে কিন্তু অবশ্যই স্কিনও ম্যাটার করে, আপনার স্কিনের কালার, স্কিনের গ্লোয়িং, স্কিনের স্মুথনেস, মানে স্কিন যাতে রাফ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু অনেক সময় লিভারের উপর ডিপেন্ড করে আর।
এই প্রচণ্ড গরমে মানে খাওয়া দাওয়ার সাথে সাথে শরীর ভালো রাখার সাথে সাথে একটা প্রচণ্ড ধরনের সমস্যা আসছে, সেটা হচ্ছে স্কিনের সমস্যা। এই প্রচণ্ড গরমে যেটা হচ্ছে স্কিন প্রচণ্ড ট্যান হয়ে যাচ্ছে মানুষের, রোদে বেরোতে হচ্ছে প্রত্যেক দিন একটা মানুষকে, নিয়মিত তাকে তার কাজের সূত্রে বেরোতেই হচ্ছে, সেখানে তার স্কিনটা ট্যান হয়ে যাচ্ছে, বলছে স্কিন আমার মানে ডাল হয়ে যাচ্ছে, তার সাথে সাথে হয়তো র্যাশ হচ্ছে, র্যাশেস, পিম্পলস, এগুলোর পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তা আপনি একটুখানি মানে সলিউশন দিন মানুষকে যে এইগুলো থেকে কি করে একটু মেনটেন করতে পারে নিজেকে। হ্যাঁ, দেখুন গরমকালে অ্যাকচুয়ালি দেখবেন হিউমিডিটি খুব বেশি থাকে, মানে দেখবেন মোটামুটি এখনও দেখবেন আপনি 60% 70% হিউমিডিটি আছে। তো হিউমিডিটি মানে কি জলীয় বাষ্প আছে, মানে আপনার কিন্তু হাওয়াটা কিন্তু রাফ নয়, হাওয়াটার মধ্যে জলীয় বাষ্প আছে। এবারে এত গরম হয়ে গেছে, সবার স্কিন সমান না, কারোর দেখবেন স্কিনের মধ্যে একটা অয়েল বেশি আছে, তার অয়েলি স্কিন দেবেন, সে এমনি বাইরে বেরোচ্ছে, আমার স্কিন দিয়ে অয়েল বেরিয়ে আসছে। তো সেন্সিটিভ স্কিন কারোর মধ্যে আছে, যেটা একটু বেশি সেন্সিটিভ স্কিন হয় বা যেগুলো অয়েলি স্কিন হয়, সেই ক্ষেত্রে সমস্যাটা বেশি হচ্ছে। কেন? কারণ সে হয়তো সবসময় ছাতা নিয়ে বেরোতে পারছে না, ছাতা নিয়ে বেরোতে পারলে অতটা হচ্ছে না। এবারে কী হয়, মুখে ঘামছে প্রচুর, তো ঘাম দিলে কী হবে, ঘামটাকে মুছে নিতে হবে, মানে ঘামটা একটু মুছে চোখে মুখে জলে ঝাপটা নিতে হবে আর কি। তো এগুলো করলে তারপরে তো ধরুন ময়েশ্চারাইজার থাকে, যে যার যেটা ইউজ করে করলো, বা সানস্ক্রিন যেটাকে বলি আমরা ইউজ করতে, তাহলে কিন্তু ট্যানটা পড়বে না। এবারে দেখবেন সকালে রোদ ট্যান পড়ে না, আপনি ধরুন ভোর 5টা 6টা 7টার সময় যে রোদ দিচ্ছে সেটা কিন্তু ট্যান পড়ে না, ট্যানটা পড়ে কি বেলার যে রোদটা হয়, কারণ তার মধ্যে অতিরিক্ত ইউভি রেস থাকে। তো এই জন্য বলা হয় যে আপনি একটা সানস্ক্রিন, যেটা একটা মোটামুটি প্রপার একটা সানস্ক্রিন মেখে আপনি বেরোন, তাহলে ট্যান পড়ার চান্সটা কমে যাবে। আর ছাতা ইউজ করুন, মুখটা দেখালে রোদে এখন দেখবেন অনেকেই চোখ মুখ মানে যা চোখটা খোলা লাগে মুখটা পুরো ঢাকা নিয়ে নিচ্ছে, কারণ রোদের ট্যানটা তো কিছু করা যাবে না, ওটা আপনাকে নিজেকে পোর্ট করতে নিজে থেকে। আর একটা যেটা বললো, সানস্ক্রিনটা ইউজ করলে আপনার স্কিনটা কিন্তু ভালো থাকবে, না হলে তো ট্যান পড়লে সেটা সাথে সময় লাগবে। কারণ এখন যে রোদটা দিচ্ছে এটাতে প্রচুর ইউভি রে আছে, রোদটাতে মানে বলি না যে সানলাইটে ভিটামিন ডি থাকে, অবশ্যই থাকে, কিন্তু দিনের বেলা সানলাইটে ভিটামিন ডি খুঁজতে গেলে আপনার অন্য সমস্যা হয়ে যাবে। আপনাকে সেটা সকালের দিক করে নিতে হবে, 5টা 6টা থেকে সূর্যটা আপনি নিন একটু, এখান থেকে ভিটামিন ডি পাবেন আপনি। একদম, যাদের স্কিনের সমস্যা রয়েছে মূলত আমি তাদের জন্য বলি, আমাদের ফোন কলে কোনো বন্ধু রয়েছে, একটু বলবো তাকে ওয়েট করতে, কথা বলবো তার সাথে অবশ্যই। যাদের স্কিনের সমস্যা রয়েছে তাদের জন্য খুব ভালো চিকিৎসা কিন্তু রয়েছে আয়ুর্বেদে। আপনারা কিন্তু মানে কম বেশি হয়তো অনেকে জানেন, কিন্তু যারা আমাদের নতুন দর্শক আছেন আমি তাদের জন্য বলছি, যাদের স্কিনে যে কোনো ধরনের সমস্যা রয়েছে, যেই সমস্যাটা নিয়ে এক্ষুনি আমরা আলোচনা করলাম, এছাড়াও স্কিনের অনেক রকম ডিজিজ হয়, এই রকম ধরনের স্কিনের যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনারা আয়ুরিশি নেচার কেয়ারের সেন্টারে আসতে পারেন। এখানে কিন্তু আয়ুর্বেদের খুব ভালো চিকিৎসা রয়েছে স্কিনের জন্য, মূলত স্কিনের জন্য। হ্যাঁ, কোনো বন্ধু রয়েছেন অনেকক্ষণ থেকে ওয়েট করে আমাদের জন্য, বলুন কে বলছেন? নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা আপনার বলুন। সমস্যা বলতে আমার বয়স 26। আমার এই বয়সে চুলদারি পেকে যাচ্ছে, চুলটা উঠছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এক বছর মধ্যে দেখতে পাচ্ছি যে এরকম আগে প্রথম অল্প অল্প পাচ্ছে, এখন যত দিন যাচ্ছে না তত বেশি পাচ্ছে। আচ্ছা, মানে আপনি 1 বছর আগে যেখানে ছিলেন এখন সেখানে আছেন না জায়গা চেঞ্জ করেছেন? জায়গা চেঞ্জ করেছেন? হ্যাঁ। আচ্ছা, তো দেখুন জায়গা চেঞ্জ করলে একটা ম্যাটার করে জল, আপনি যেখানে আছেন সেই জলটাতে কতটা আয়রন আছে, কতটা ক্ষার আছে, অ্যালকালাইন দেখতে হবে সেটা, তো সেটা তো দেখা সম্ভব না আপনার পক্ষে। তো আপনি সেই জলটা হাতে নিলে বুঝতে পারেন জলটা খসখসে কিনা, ঠিক আছে? জলটা যদি একটু মোটা বা খসখসে জল হয় সেক্ষেত্রে জলটা কিন্তু আপনার স্কিনের জন্য বা হেয়ারের জন্য ক্ষতি করবে, ঠিক আছে? আর যদি আয়রন জলটা বেশি থাকে। আর সেকেন্ড হচ্ছে আপনাকে দেখতে হবে একটা আপনার এলএফটি টেস্ট করে লিভারটা কেমন আছে, কারণ দেখুন আমি একটু আগেই জাস্ট বলছিলাম যে লিভারের জন্য কিন্তু আমাদের এই চুলের মানে কম বয়সে পেকে যাওয়া এরকম ম্যাটার করে। তো আপনি একটু জলটা দেখুন যে যেখানে আছেন সেখানে জলটা কতটা কি, জলটা যদি খারাপ হয় সেখানে কিন্তু আপনাকে এই যে চুলের সমস্যা থাকবে সেটা আপনার। তো সেক্ষেত্রে আপনার চিকিৎসা করলে সুস্থ ঠিক হয়ে যাবেন, কিন্তু জলটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। ওই জলটাতে না করে আপনি নর্মাল যে পাতলা জল হয় সেই জলে আপনাকে মানে মাথার চুলের জন্য ইউজ করতে হবে। আর সাথে একটা ইলেকট্রিক করে নিন, যদি লিভার ভালো থাকে তো কোনো সমস্যা নেই, নাহলে লিভারটাও ভালো করে দিলে আপনার এই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। তো একটা ইলেকট্রিক টেস্ট করে আপনি আসুন, বারাসাতে আমাদের চেম্বার আছে, ঠিক হয়ে যাবেন। আমাদের চুলের খুব ভালো ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে। একদম, স্কিন হেয়ার সব কিছুর জন্য কিন্তু আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে। আপনাদের যারাই এই সমস্যাগুলোতে ভুগছেন আপনারা কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার সেন্টারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য যেই দুটো বুকিং নাম্বার দরকার সেই দুটো নাম্বার আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 9903595035
সরি, আরেকবার আমি রিপিট করছি নাম্বারটা 9903595252, আরেকটা নাম্বার 9903795252। এই দুটো নাম্বার বুকিং নাম্বার। এই দুটো নাম্বারে আপনি বুক করে কিন্তু যে কোনো ধরনের সমস্যা নিয়ে বুক করে আপনি চেম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে আর হাতে সময় নেই, সমস্ত রকমের চেম্বার আপনার অনুষ্ঠানে পর্দায় আপনারা দেখতেই পারেন, টিভি স্ক্রলে যায় এবং বুকিং নাম্বার রইলো। এই বুকিং নাম্বারে ফোন করেও যদি আপনি চেম্বারের কথা জিজ্ঞেস করেন আপনাকে সমস্ত গাইড করে দেওয়া হবে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী দিনে আমরা আবারও ফিরে আসবো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।